রিসেন্টলি সুতনু ঘোষের একটি বই বেরিয়েছে, খড়গপুরের ইতিহাসে বিবিধ প্রসঙ্গ। তো এই বইটি নিয়ে অলরেডি একটি সামগ্রিক ইন্টারভিউ হয়ে গিয়েছে। তো আজকে কিছু টপিকের ব্যাপারে ওনাকে কিছু প্রশ্ন করে নেব। তো খড়গপুর বলতে প্রথমে যে আপনাদের যেটি মনে মনে আসে রেলের কথা। তো খড়গপুরের রেল বিষয়ক ইতিহাস ওনার বইতে বিস্তারিতভাবে লেখা আছে। তো ওনাকে একবার প্রশ্ন করে নেব যে খড়গপুর রেলের ইতিহাস সম্পর্কে আপনি কিছু বলুন। আমার প্রথম বই যেটি প্রকাশিত হয়েছে মহালয়া 2025, খড়গপুরের ইতিহাস ও বিবিধ প্রসঙ্গ। ওখানে 50টি টপিক আছে। একটি যেটা মেন টপিক এবং বড় প্রবন্ধ, খুবই বড় প্রবন্ধ, কয়েকটি বড় প্রবন্ধ আছে বইটিতে। তার মধ্যে একটি, সেটা হচ্ছে বিএনআর এবং রেলওয়ে। কারণ আমি দেখেছি যে বিএনআর এবং রেলওয়ে নিয়ে তার যে সালগুলো, কবে প্রতিষ্ঠা থেকে শুরু করে অন্যান্য অনেক জিনিস নেই, বিস্তারিত একটি প্রবন্ধ নেই। তা আমি ওই জন্য একটা বিস্তারিত তুলে ধরেছি, প্রাক বিএনআর যুগ থেকে শুরু করে প্রায় 1920-25, এবং বিএনআর থেকে যখন সাউথ ইস্টার্ন রেলওয়ে মোটামুটি 1955 সাল পর্যন্ত তুলে ধরা হয়েছে। এবং এখানে এই যে খড়গপুর স্টেশন, প্রথম হচ্ছে খড়গপুর সিনি লাইন হয়েছিল 1898 সালের 1 জুন। পণ্যবাহী বা মালগাড়ি রানিং শুরু হয়েছিল এবং একটি ইঞ্জিন শুরু হয়েছিল আসা। তারপরে মালগাড়ি যাতায়াত শুরু হয়ে যায়। তারপরে ওই বছরই আবার সেপ্টেম্বর মাসের 20 তারিখ যাত্রীরা যাতায়াত শুরু হয়ে যায় সিনি লাইনে। এরকম করে করে বিভিন্ন স্টেজে বিভিন্ন লাইনে পরপর এসছে। মোটামুটি 1901 সাল পর্যন্ত হাওড়ার সাথে, কটকের সাথে, এদিকে মেদিনীপুরের সাথে লিঙ্ক হয়ে গিয়েছিল। এই যে এগুলোর যে ইতিহাস, সেইগুলো আছে। এছাড়াও 1896 সালে যে অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়েছিল জানুয়ারিতে, যে 3টে মৌজা খড়গপুরের, ইন্দা মৌজার পাশে ঝিলিক, পাঁচবেড়ে, দেবলপুর এবং কালিকাডিহি, সেখানে প্রথমে করার প্রকল্প ছিল। কারণ 1895 সালে প্রথম অনুমোদন হয়, রেলওয়ে এই লাইনটা হবে, তার অনুমোদন মেলা হয়। তারপরে 1898 ডিসেম্বর থেকে বেঙ্গল নাগপুর রেলওয়ে কাজ শুরু করে। 96-তে নোটিশ পড়া শুরু হয়। এখানেও নোটিশ পড়েছিল খড়গপুরে, এখানে একটা স্টেশন হবে, কিন্তু তারা বাধা দেয়। বাধা মানে তারা আবার একটি কাগজপত্র দিয়ে আবেদন করে যে আমরা এখানে বহু বছর থেকে আছে আমাদের পিতৃপুরুষ, এবং এখানে বেশ কিছু পুরনো স্থাপত্য আছে, কিছু মন্দির রয়েছে, কিছু জলাশয় আছে, যে কারণে এখানে করতে গেলে এইগুলোকে সব তুলতে হবে, এগুলোকে ভাঙতে হবে। এই জিনিসগুলো একটা বাজে ব্যাপার হবে। তার থেকে সবচেয়ে ভালো খড়গপুরের দক্ষিণ পশ্চিম অংশে, সেখানে একটি উচ্চভূমি আছে যেটা জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে আছে, ফাঁকা জমি, সেইখানে করা যেতে পারে। তারপরে আরও এক জায়গায় করার প্রচেষ্টা হয়েছিল তলজুলির দিকে, তলজুলির আগে, কিন্তু সেখানেও বৃষ্টিতে জল নেমে গেল। লাস্টে হচ্ছে ওই 1896 থেকে 97 একটা চুক্তি হলো, নাটুয়া পরিবারের সাথে ওই জায়গাটা নিল, ওইখানে স্টেশন বানালো। এবং তার আগে হচ্ছে ওই 96-এর শেষে বা 97 ওয়ার্কশপের জন্য খড়গপুর যে টিলা ছিল 40-50 ফুটের, ওইটার চূড়াটা ভেঙে দেওয়া হয়েছে ডিনামাইট দিয়ে, যেটা প্রথম প্রহরে পাওয়া যায়, যে ডিনামাইট লাগিয়ে দিয়ে তার উপরে ওয়ার্কশপ করা হলো। ওয়ার্কশপটা 1897 সাল থেকে মানে প্রাইমারিভাবে চালু হয়। 1904 সাল থেকে যে বিশাল ওয়ার্কশপ সেটা চালু হয়, কিন্তু 1897 সাল থেকেই ওয়ার্কশপ চালু হয়েছিল। তার মানে তার আগে পাহাড় ভাঙা হয়েছিল। ওই জন্যই যেটা মনে হয় 1896 থেকে 97 এর মধ্যেই কাজটা হয়েছিল। এইসব একটা ধারণা করা যাচ্ছে। খড়গপুরে একটা ফোর্ট ছিল পুরনো, যেটা পীরবাবাতে ছিল, এরকম অনেক তথ্য দেওয়া আছে। এছাড়া খড়গপুরের কীভাবে স্টেশন, খড়গপুর স্টেশনের যাত্রীদের বিভিন্ন বর্ণনা, সেটা ইংরেজরাও হতে পারে, আমেরিকানরা বা বাঙালি যাত্রীদের, লেখকদের লেখালেখি থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এবং একদম পরপর ক্রমানুযায়ী, সাল অনুযায়ী পরপর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। খড়গপুর স্টেশন প্রথমে যেমন একটা শুধু বিল্ডিং আর একটা সেট ছিল, ওইখান থেকে আস্তে আস্তে প্রতীক্ষালয়, একটা মিষ্টির দোকান হলো, সাবওয়ে, এইসব জিনিসগুলো পরপর কী বলে ইভলিউশন বা ওই বিএনআর জড়িত, খড়গপুর জড়িত বিভিন্ন ঘটনা, খড়গপুর আউটলেট কেস, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। 1902-1904-এর মধ্যে অনেক ঘটনা ঘটেছিল, বিভিন্ন জিনিস এই প্রসঙ্গটায় মানে এই এতে তুলে আসা হয়েছে। এবং শেষে অনেকটা দেওয়া হয়েছে রেলের বিএনআরের যে আন্দোলন, রেল আন্দোলন একদম
সাল থেকে শুরু করে 1927-28 এই 1927-এ সবচেয়ে মেন বড় করে হয়েছিল, কিন্তু তার আগে থেকে অনেকবার হয়েছে। এই জিনিসগুলো আছে। লক্ষণচন্দ্র নাটোয়ার যে কবিতা সেইটা আছে, একদম সাল তারিখগুলো উল্লেখ করা আছে। তারপরে যে বিভিন্ন পরিকল্পনা করে হয়েছিল যে খড়গপুরে রেলের কোয়ার্টার, প্রথমে তো কিছু কোয়ার্টার বাংলো হয়েছিল, কিন্তু তারপরেও বিভিন্ন সময় প্রায় 50-60 বছর ধরে যে অধিগ্রহণ হয়েছিল, তার জন্য যে নোটিশ পড়েছিল, মানে সেটা কাজ হওয়ার আগে যে অধিগ্রহণের নোটিশ, সেটার জন্য যে সরকারি নোটিশ, যে কোন কোন জায়গা হবে, কার কার বাড়ি, কত ডেসিমেল, কী ব্যাপার, এইগুলো বর্তমানে আমরা যে দেখি নিউ সেটেলমেন্ট বা এই দিকগুলো, ওই জিনিসগুলোরই, ওই জায়গাগুলোরই নোটিশ। সেগুলোর কারণ হচ্ছে 1 নম্বর, নয় হচ্ছে রেলের কোনো কোয়ার্টার হবে, কোয়ার্টার বা কলোনি, নয় হচ্ছে কোনো অফিস হবে, এই করে। এবং বিভিন্ন রাস্তাঘাটে দেওয়া আছে। মোহনপুর খড়গপুর যে রাস্তাটা, ওটা প্রথমে ছোটো ছিল, 1904 সালের দিকে ওটাকে ড্রেন সমেত, দুপাশে বা এক পাশে ড্রেন সমেত ওটাকে যে অধিগ্রহণ করার জন্য বেশ কিছু পরগনা, সে সময় পরগনা ছিল, খড়গপুর পরগনা, ওই দিকটা মাতকাতপুর পরগনা, এরকম কিছু কিছু জায়গা অধিগ্রহণ করার জন্য নোটিশ। এই জায়গাগুলো, এই জিনিসগুলো আছে, মানে বিস্তর, মানে বললে অনেকটা বড় করে বলা হবে, এই জিনিসগুলো আছে। খড়গপুরের নামকরণের ইতিহাস যে আপনার বইতে আছে সেই সম্পর্কে কিছু বলুন। খড়গপুর বর্তমানে বাংলাতে ব্যবহৃত হয়, এছাড়া ইংরেজিতে বলা হয় খড়গপুর, KJRAGPUR। এই শব্দটা যদি আমরা আস্তে আস্তে পিছোতে থাকি, শুরু থেকেও শুরু করা যেতে পারে, বা পিছনের থেকেও আমরা যদি পেছোই, আমরা দেখতে পারবো যে খড়গপুর যে স্টেশন, খড়গপুর বলি, মাঝখানে এক জায়গায় খড়গপুর বলে ছিল, এটা একটা ছিল না, KJRGPUR। পুরোনো ছবিগুলোতেও দেখা যায় যে খড়গপুর ছিল। এছাড়া বিভিন্ন ওই সময়ের বিভিন্ন বিএনআরের বিভিন্ন বইতে, এছাড়া বিভিন্ন এমনকি সরকারি এবং রেলওয়ের রিপোর্টেও খড়গপুর বানান পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায়। এছাড়া খড়গপুর এটা পাওয়া যায়। আমরা যদি পুরনো দেখি, 1850, 1840 থেকে শুরু করে তার পরবর্তী সময় যে কলকাতা গেজেট, সরকারি গেজেট, সেইখানে আমরা পাবো যে খড়গপুর শব্দটি প্রচুর ব্যবহৃত। প্যারালালি খড়গপুর শব্দটাও আছে। আরও যদি আমরা পেছনে দেখি, 1770-80 এই সময়ে যে রেনেলের ম্যাপে, বা ওয়ারেন হেস্টিংস বাবর, এই দুজনের যে কথোপকথন লেটার, এগুলোতে কারাকপুর বা খড়গপুর এরকম একটা উচ্চারণ আছে। এছাড়া যদি আমরা আরও পিছোই, 1580 নাগাদ আইনি আকবরী তে যে এতে আছে, তাতে করকসুর বলে উল্লেখ আছে। এছাড়াও তার আগেও খড়গপুর জনপদ ছিল, কিন্তু সে সময় উচ্চারণগুলো সেগুলো আস্তে আস্তে গবেষণা সাপেক্ষ এইভাবে এসছে। এবার অনেক অনেক তার নামকরণের বিভিন্ন মতামত, বক্তব্য আছে। একটি প্রচলিত যেটি আছে, সৌগত বন্দ্যোপাধ্যায় সম্ভবত লিখেছিলেন, আরও অনেকে সেটা নিয়ে পরে কাজ করেছে। সেটা হচ্ছে কর বা খড় বা করক, এই যে শব্দটি দ্রাবিড় বা কোনো একটি, যেটাকে কি বলে, অনার্য কোনো শব্দ থেকে এসছে, যেটার মানে হচ্ছে দাঁড়ায় নদী তীরবর্তী বা নদী সংলগ্ন, এবং পুর মানে তো নগর বলা হয়, বা নদী সংলগ্ন জনপদ, এরকম একটা নাম আছে। মানে নদী যেহেতু কাঁসাই নদী আছে কাছে, ওই জন্য খড়গপুর শব্দর সেইভাবে বিশ্লেষণ করা হয়। এছাড়া তো তার আগে বিভিন্ন রাজার নামে করা হয়, যেমন খড়গ সিংহ বা খড়গপাল, এই যে এদের করা হয়, কিন্তু এদের থেকে অনেক আগে সেই খড়গপুরের উল্লেখ পাওয়া যায়, যে জন্য ওই জিনিসটা হবে না। এবং কোনো একটা রিজিওনাল নামও হতে পারে, সেখান থেকেই এসছে হয়তো খড়গপুর। এটাই মোটামুটি আপাতত পাওয়া যায়। এরপর খড়গপুরের ভূতত্ত্ব সম্পর্কে ওনাকে কিছু বলবো। ওই ভূতত্ত্ব নিয়ে ওনার বইতে আছে বিস্তারিতভাবে। খড়গপুরের ভূতত্ত্ব নিয়ে তো বেশি আলোচনা হয়নি, মানে খুব কম লোকেরাই এটা নিয়ে চর্চা করেছেন। তো চলে যাবো ওনার কাছে। খড়গপুরের ভূতত্ত্ব সম্পর্কে কিছু বলুন। খড়গপুরের ভূতত্ত্ব প্রবন্ধটি একটি বড় প্রবন্ধ, যেটি একদম প্রথমেই আছে, 1 নম্বর প্রবন্ধটাই ওটা। কারণ ইতিহাস বইয়ের অনেকেই এটা আগে করেছেন। ইতিহাস বইয়ের আগে ভূতত্ত্ব বা এই ধরনের না করে ভূপ্রকৃতি বা প্রথমে ভূমিকা হিসাবে সেখানে একটা ভৌগোলিক বর্ণনা অনেকেই করেছেন,
কিন্তু এরকম বিস্তারিতভাবে করেনি। একটা রিজিওনাল কীভাবে কত দিন, কত লক্ষ বা কোটি বছরের যে পরিবর্তন, সেইভাবে যে সৃষ্টি, সেটার যেমন খড়গপুরের কথা বলা যায়। খড়গপুরের অনেকটা হচ্ছে রাঢ় বাংলা বা মেদিনীপুর, ছোটনাগপুরের প্রান্তীয় ছোটনাগপুরের অংশ, মানে তার যে বৈশিষ্ট্য খড়গপুরেও সেই রকম দেখা যায়। মানে খড়গপুরের ভূতত্ত্বের ইতিহাস অনেকটা রাঢ় বাংলার ইতিহাস অনেকটা একই, এবার তার রিজিওনাল কিছু কিছু পার্থক্য রয়েছে। খড়গপুরে যেমন এই যে লাল মাটি, খড়গপুরের উচ্চতা বেশি, এগুলো কী কারণে হয়েছিল? এখানে একটা স্ট্রাইক স্লিপ বলা হয় ওটাকে ভূতত্ত্বে, সেই জিনিসটা হয়েছিল। মানে এখানে একটি ফল্ট গিয়েছে খড়গপুরে ইন্দা অঞ্চলের পূর্ব দিক থেকে, ওটাকে বলে একদম ফারাক্কা পর্যন্ত গিয়েছে, ওই জন্য ওটার নাম হচ্ছে মিদনাপুর ফারাক্কা ফল্ট, এবং ওটাকে লোকালি রিজিওনালি বলে যে পিংলা ফল্ট। এবার এই ফল্টের পশ্চিম দিকটা থেকে শুরু করে একদম ছোটনাগপুর ফুটহিট ফল্ট, ওইখানে একটা ফল্ট আছে। মানে ভূস্তরের কিছু অসঙ্গতি, ফাটল বলা যেতে পারে বা অসঙ্গতি, যেটা একটা কন্টিনিউ একটা শিলা স্তর চলে যাচ্ছে, সেখানে কিছু অসঙ্গতি হলে সেই জিনিসটা হয়। অনেক সময় সেটা ভূমিকম্পের জোনের মধ্যেও পড়ে, অনেক সময় স্টেবল হয়ে যায়। এটা যেমন খড়গপুর স্টেবল জোনের মধ্যে পড়ে, কিন্তু এমন নয় যে এখানে কিছু হতে পারে না, কারণ এরকম স্টেবল জোনের মধ্যেও যখন কোনো চ্যুতি থাকে, একটা ফাটল থাকে, সেটা ভূস্তরে, সেটা বোঝা যাবে না। সেটা একটা সেটার অনেক ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যায়, সেটার ফলে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। এমনি খড়গপুরের কাছে রেকর্ডও আছে, এরকম মানে 150-200 বছর আগেই রেকর্ড আছে যে এরকম ভূমিকম্পের জন্য সেইখানে একটা ছোটোখাটো হলেও স্ট্রাইক স্লিপ হয়েছে। আর আমি যেটা বর্ণনা করেছি সেটা লক্ষ লক্ষ কোটি কোটি বছরের যে একটা সেটা পরিবর্তন, একদম যখন গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল, ভারত সেপারেট হয়নি, সেইখান থেকে শুরু করা আছে, এই ধরনের বর্ণনা আছে। এটা নিয়ে আমি একটা আগে আর্টিকেল লিখেছিলাম, সেটা ছোট করে, সেটা হচ্ছে খড়গপুর দমদমা নিয়ে। মানে সেটা একটা স্পেসিফাইড অঞ্চল, আর এটা হচ্ছে খড়গপুর সামগ্রিক ভূতত্ত্ব, মানে খড়গপুর টাউন এবং তার পাশাপাশি অঞ্চল, গ্রামীণ অঞ্চল। আবার কিছু জায়গায় দেখা যায় যে গ্রামীণ অঞ্চলের যেগুলো খড়গপুর 2 এবং কংসাবতী নদী তীরবর্তী, সেখানে আবার পলিমাটি দেখা যায়। আবার কোথাও কোথাও আছে পলিমাটি এবং লাল মাটির দুটো মিক্সচার দেখা যায়। এরকম ভূতত্ত্বের বিভিন্ন জিনিস আছে, এবং মাটির গভীরে আস্তে আস্তে খুঁড়লে কী ধরনের পার্থক্য, কী ধরনের স্তরগুলো পাওয়া যায়, কত ফুট পর্যন্ত মাকড়া পাথর আছে, কতটা মাটি আছে, কতটা মাকড়া পাথরের বিভিন্ন রকম ভাগ থাকে, তো ল্যাটাস ফল আছে, এর এই জিনিসগুলো বর্ণনা আছে। এছাড়া কতটা মাটির গভীরে অ্যাকোয়াফার বা জলের উৎস, পানীয় জলের উৎস পাওয়া যায়। গোপালিতে একটি খনন হয়েছিল। এছাড়া খড়গপুর আইআইটি স্টুডেন্টরা 60-এর দশকে ভূতত্ত্বের পরীক্ষা করেছিল, সেখানে একটা খড়গপুরের নিচে সেটা একটা মানে বিশাল পাহাড়, বিউরিড হিল, সেটার সম্পর্কে বলা হয়েছে। সেটা একটা সম্ভাবনা করেছে তারা, যে টেস্টিং করেছিল ম্যাগনেটিক সার্ভে, আরও কী কী সার্ভে করে। এছাড়াও তাদের অনুসন্ধানের ফলে কিছু কিছু ব্যাপার উঠে এসেছিলো, যেমন একটা খুব পুরনো একটা স্তর, যেটা হচ্ছে প্রায় 1 থেকে 2 কিলোমিটার চওড়া এবং অনেকটা লম্বা, অনেকটা মাটির গভীরে, সেই জিনিসগুলো বেরিয়েছে, যেটা অনেকটা পুরনো। সেই গন্ডোয়ালা ল্যান্ডে যখন ছিল, সেই সময়ের একটা পাওয়া যাচ্ছে। এবং আরও অনেক জিনিস পাওয়া যাচ্ছে, যে এটা খড়গপুর হচ্ছে সমুদ্রের একটা তীরবর্তী অংশ ছিল, অগভীর সমুদ্র বজায় করেছিল। এবং সেই সময়ে যে আমরা এখন হলোসিন যুগে আছি, সবচেয়ে বর্তমান ভূতত্ত্বের যুগে, তার আগের যে পিরিয়ডটা ছিল, সেটা সেই সময় আবহাওয়া অনেক আনস্টেবল ছিল, এবং তারও যদি আমরা আগে যাই, সেগুলো ল্যাটেরাইট তৈরির জন্য উপযুক্ত আবহাওয়া, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এইসব জিনিসগুলো উপযুক্ত ছিল, সেই জন্য সেখানে ল্যাটেরাইট তৈরি হয়েছে। এবং খড়গপুরে ল্যাটেরাইট, প্রাইমারি ল্যাটেরাইটও আছে, কিন্তু বেশিরভাগটা সেকেন্ডারি ল্যাটেরাইট। এই হচ্ছে খড়গপুরের ভূতত্ত্বের একটা সম্পর্কে, মানে শর্টে বললাম, এটা অনেক বড় ব্যাপার আছে। এটাই হচ্ছে খড়গপুরের ভূতত্ত্ব। আজকের ভিডিওর শেষ একটি টপিকে চলে যাব। সেটি হচ্ছে খড়গপুরে তো পুরনো স্থাপত্য অনেকগুলোই রয়েছে প্রায়, তো তার মধ্যে যেটি সবথেকে পুরনো বা এমনি পুরনো স্থাপত্য বিষয়ে কিছু আলোচনা হয়ে যাক। খড়গপুর শহরেরও বলবো, খড়গপুর 1-2 ব্লকেরও বলবো, কারণ 1-2 ব্লকেও খুব পুরনো স্থাপত্য আছে।
খড়গপুরের যদি পুরনো স্থাপত্য আমরা বলি, খড়গপুর শহরের মালঞ্চ থেকে যদি ধরা যায়, মালঞ্চ চণ্ডীপুরে বিশেষ করে কয়েকটি মন্দির আছে। সেগুলো যেমন দুটো মন্দির আছে 1712, 1720, এবং বাকিগুলো তো তার আরও পরে 1899, 1898 বা তার আগে মোটামুটি 1712 পর্যন্ত পুরনো আছে। এবার আমরা যদি বলি ঝাড়েশ্বর মন্দির বা এখানে খড়গেশ্বর মন্দির, এগুলো পুরনো, এগুলো বেশ পুরনো। খড়গেশ্বর মন্দির, ঝাড়েশ্বর মন্দির এগুলো মোটামুটি ওই 300-400 বছর পুরনো হতে পারে এগুলো, কারণ এগুলো তারাপদ সাঁতরা, প্রণব রায় এরাই বলেছেন যে ওই রকম হতে পারে। এছাড়া চিন্ময় দাসও লিখেছেন ওই একই ব্যাপার। এছাড়া ওই দশকেও দেখা যাচ্ছে যে খড়গসিংহ পাল ধারেন্দা রাজবংশের 1680 সালে তিনি রাজত্ব করছেন। খড়গেশ্বর মন্দির ওর কাছাকাছি সময়ের হতে পারে বলে একটা অনুমান করা যায়। এছাড়াও একটা পুরনো স্থাপত্য আছে যেটা খড়গপুর শহরের মধ্যেই বলা যায়, সেটা হচ্ছে খড়িদাতে, খড়িদা শ্রীকৃষ্ণপুরে। সেটি একটি মাকড়া পাথরের ভাঙা মন্দির রয়েছে, চারচালা রীতির। দেখে মনে হচ্ছে যে আটচালাও হয়তো হতে পারে, চাপা আটচালা রীতির বলে একজন বলেছিলেন, চাপা আটচালা রীতির হতে পারে। সেই মন্দিরটা কোনো দেবীর মন্দির ছিল, চণ্ডী মন্দির বা কিছু। ওটা ওটা আমার মনে হয় খড়গপুরে খুব পুরনো যতগুলো আছে তার মধ্যে একটা হতে পারে। এছাড়া রঙ্কিনী মন্দির বলে যেটা ছিল, সেই মন্দিরটাও খুব পুরনো মন্দির, অন্তত 500-600 বছর পুরনো মন্দির হতে পারে। রঙ্কিনী মন্দিরের কাছে পাঁচবেড়িয়াতে বামনিয়াড়া বলে একটি পুকুরে বেশ কিছু মন্দিরের মাকড়া পাথরের অংশ পাওয়া গিয়েছিল, সেটাও পুরনো হতে পারে। বা হিড়িম্বেশ্বরী মন্দির, যে পাথরের জিনিস পাওয়া গেছিলো, এইগুলোই খড়গপুরের পুরনো স্থাপত্য। এরপরে বাকি যে স্থাপত্যগুলো হয়েছে সেগুলো অনেক পরে, ব্রিটিশ যুগের যে স্থাপত্য যদি বলি, সেগুলো একদম 1897 সালে ইউরোপিয়ান হাসপাতাল, পোস্ট অফিস এবং টেলিগ্রাফ অফিস, এটা স্টেশনের আগেই 3টে স্থাপন হয়ে গেছে। তারপরে খড়গপুরের যে স্টেশনের বিল্ডিং 2-3টে আছে। এছাড়া বিভিন্ন চার্চ আছে, বিভিন্ন বাংলো আছে, বিভিন্ন ভবন আছে, সেগুলো বিভিন্ন ধরনের স্মৃতি বিজড়িত, ম্যাথনিক লজ থেকে শুরু করে সাউথ ইনস্টিটিউট, এরকম খড়গপুরে প্রচুর এই ধরনের আছে। স্টেডিয়াম যদি বলা যায়, এরকম স্থাপত্য বলা যায়। এছাড়া মুসলিম স্থাপত্য আছে, মুসলিমদের মধ্যে সবচেয়ে পুরনো 2-3টে আছে, যেগুলো এখন বর্তমানে নেই, সেই সময় ছিল। ঔরঙ্গজেবের সময়ে ছিল। পুরাতন বাজারে একটা মসজিদ ছিল, মালঞ্চতে একটা ছিল। ওগুলো দুটোরই কোনো স্থাপত্যের ধ্বংসাবশেষ কিছু এখন বর্তমানে নেই। আরও একটি মাজার হয়েছিল, সেটাও এরকম পুরনো। এছাড়া পরে 1800 সালে, 1700 সালে এরকম কিছু মসজিদ হয়েছিল। আর পীর বাবার যে পিল্লোহানি বাবার, ওটা হচ্ছে 1660 থেকে 1680 মধ্যে কোনো সময় হয়েছিল। এগুলো হচ্ছে স্থাপত্য। এছাড়া জৈন স্থাপত্য, শিখ স্থাপত্য, বৌদ্ধ স্থাপত্য, এগুলো তো নতুন হয়েছে বলতে হয়। নতুন মানে আধুনিক যুগে হয়েছে। এবারে যদি খড়গপুর 1 ব্লকে আমি যাই, এটা খড়গপুর যদি অঞ্চল বলি, তার পুরনো সবচেয়ে স্থাপত্য সেটা হচ্ছে জিনশহর বা বালিহাটির জৈন মন্দির, যেটা 1000 বছর বলে প্রত্নতত্ত্ব বিভাগ বলেছিল 1974 সালে। এরকম পুরনো কিছু কিছু এরকম মাকড়া পাথরের পুরনো মন্দির এরকম আছে। নীলকুঠি আছে, এছাড়া রাজবাড়ি, জমিদার বাড়ি, এরকম পুরনো 300-400 বছর এরকম পুরনো প্রচুর স্থাপত্য আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা হলো। আবার পরের ভিডিওতে আমরা আসবো এই বইটি সম্পর্কেই, আরও কিছু টপিক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।